শুভ সকাল। সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। পরিচিতি: আমি মোহাম্মদ শামীম ইসলাম মঞ্জু, বিএ অনার্স বাংলা, বিএড এমএ বাংলা বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রভাষক সাবেক বাংলা বিভাগ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, প্রভাষক বাংলা বিভাগ সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দের সঙ্গে ক্লাস হবে। বাংলা ব্যাকরণ ও নির্মিতি। প্রেষণা: সরমদের হুন্ডানিটা তারা আইসে ওনার মাঝে ওই আমরা লোক তর্ক করতো ইয়া গজব কি দিন যে আইলো রে ভাই কি তার কইতাম আমরা যে সিলেট সেরা এখান তো আমরা সবই জানি না কিনা সিলেট সেরা সিলেট ওপরে যে তারা খানি খানি শিকাইলো ও যে কলকাতার দাদা ইয়া অত খানির কথা কইলা ও যে পুরান ঢাকার পাইন লাল চশমা লাগাই কত খানির কথা কইলা তাই খানি কিটা বুঝইন সাত খরাতে মাংস খাইছেন নি সাত খরার প্রাণ কি দেশ মুখ যদি একবার দেন তারা খানি বলি যাবা। আচ্ছা আর সিলেটের যে রসালো কমলার গ্রান ইটা তো একবার মানে কমলা খাওয়া লাগতো না গ্রানেও তারা পাগল হয়ে যাবা। ডেইলি সকালে যে তারা ঘুমটা কটিয়া শরীর তাজা করেন চা খাইয়া ইসাফাতি হইতে কি আয় সাফাতি হইতে কি আয় আমরা সিলেট থাকি যাই আমরা সিলেট হইলো দুটি পাতা একটি কুড়ির দেশ। হাই রে সিলেট আইসো নতা ফাইন তর্ক করতা আমরা লগে বলে তর্ক করতা সিটাঙে বাইয়ে সুটকির বাঁকা গফ করলা সুটকি তো তারা নয় কেন মানছি কিন্তু সুটকি রান্দা আমরা হাতর সুটকি ভর্তা গন্ধ বাবা হয়ে যাবা গন্ধে ইয়া মাগো দেখো কেবাই মুখে ফানি আইছো কোনো ইয়া মালিক তারা যে রান্দা বান্না শিকায় আমরা রে টমি মিয়া ইন্টারন্যাশনাল শেফ টমি মিয়া বাড়ি হয় সিলেটের ফুয়া টমি মিয়া ইন্টারন্যাশনাল শেফ পুরান ঢাকার মানুষ তৈল সিফা সাফায় থাকে বুঝছেন এরা তো সৌন্দর্য কিতা বুঝতো না ও যেন ঢাকার পশাপা তাই কিতা হয়েছেন সিলেটি বলে খেত তেগো মাই সেলফি যেন উঠো ঘুরি ফিরি তো সিলেটর লালা খাল বিছনা খান দি জাফলং ও তাইও সেলফি উঠো আবার ফেসবুকে আপডে ট্রাভেলিং টু জাফলং ট্রাভেলিং টু লালা খাল। আচ্ছা আজকে যে বাংলাদেশ তো উন্নতির দিকে গেছে কি লাগেছে সারা বাংলাদেশের গ্যাস সাপ্লাই হইতে কি হয় সিলেট যদি গ্যাস সাপ্লাই না করে তে কিতা আজকে বাংলাদেশের উন্নতি হইব একবার যদি খালি গ্যাসের সুইচটা অফ করিলাই পাখর হানি আর বুড়হানি যে হয়ে যাইব তারা কিন্তু আমরা প্রায় সময় ফুটা দেন আমরা বলে কই যাই লন্ডন যাই গিয়া। আচ্ছা আজকে যে দেশের উন্নতি হর বৈদেশিক মুদ্রা হল খেয়ে ফাটায় সিলেটি লন্ডনে ওখানে ফাটায় বুঝছেন নি আজকে বৈদেশিক মুদ্রা আমরা ফাটাই আপনারা কিটা চলেনি চলে ইনশানি গরিবে বুঝছেন নি গরিবে লসি পয়সা ভাই আরব দিয়া বইছে ব্যবসা করা তার আমরা লন্ডন ব্যবসা করলাম লন্ডন সাদগাইয়া পাই আমরা ইংলিশ একটা মুভির কথা কইলা। আচ্ছা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ একটা মুভি হইছিল আমরা লাগাছড়া ই ছবি অস্কার পাইছে শুটিং কই হইছে সিলেটের লাগাছড়া হইছে আর সিলেটের খাসিয়া ফান একবার যদি মুখ দেন পুরান ঢাকার বাইরে টান ফান বলি যাবা। এশিয়ার সবচেয়ে বড় গ্রাম হইল বানিয়াচং এটা কই সিলেটের হবিগঞ্জ আর সিলেটের হাওয়ার বাওয়ার কথা তো কইলে আজকে শেষ হইতো না। স্বাধীনতার পরে যত অর্থমন্ত্রী আইছেন বাংলাদেশের সব হইলো আমরা কি দেখুন ঠিক আছে এবার আমরা একটু রেস্ট চাইলাম মানে আমরা একটু রেস্টের দরকার কিন্তু সব অর্থমন্ত্রী হইতেই গেছেন সিলেট বাকিয়া। আচ্ছা ও যেন আজকে তারা ডিবেট করা কই ডিবেট করা শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি বাংলাদেশের সর্বপ্রথম সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি কই সিলেট। কলকাতা দাদা যে খালি বাংলা বাংলা করলা আমরা বাংলা বলে বাসা বাসা নিজে তোরে ভাই শহরে শখ আর আমরা বাংলা শিখাও তার মনে আলজিবা বাড়তি কত লাগে বাংলা কথা বলেন না। আমরা হইলাম একমাত্র আঞ্চলিক জাতি যার নিজস্ব বর্ণমালা আছে নাগরী লিপি আর কেউ আছে নাই। মুক্তিযুদ্ধের যে সেনানায়ক আতাউল গনি উসমানী তার জন্ম হয়েছে আমরা সিলেটে
এছাড়া যদি আপনারা কবি সাহিত্যিকর কথা আজকে কইন, দেলোয়ার, সৈয়দ মুস্তফা আলী, এরা কোন জায়গার? আমরা সিলেটর। কিনব্রিজ, আলী আমজাদর গড়ি, এটা হলো ব্রিটিশ আমলো, ব্রিটিশ হলে বানায় গেছে, তা হইলো আমরা সিলেটর। আর কলকাতার বাইরে যে গান গান করে অতটা ফাল্লাইলা, দামাইল গানের নামটা শুনছনি? দামাইল গান, সিলেটের দামাইল গান হি, ওই যে ধরেন আজকে হইলো পয়লা বৈশাখ, সারা দেশের মাঝে অত গানের আসর হইব, অত কনসার্ট হইব। আব্দুল করিম, হাসান রাজা, রাধা রমনের গান ছাড়া আসর জন্মনি জন্ম না, এরা কোনানোর? আমরা সিলেটর। ঢাকার আপায় অত মডার্ন মডার্ন করলা, বুঝছো নি ভাই? আমি 2বার ঢাকা গেছিলাম। ঢাকা শহর অত জাম, ইয়ারফোনের জট খুলি যায়, ঢাকার জাম আমার জীবনে কমে না। সিলেট হইলো আমরা সবুজর শহর, বৃষ্টির শহর। সিলেট হইলো আধ্যাত্মিক রাজধানী, 360 হইলার দেশ। শাহজালাল আর শাহফরান আইসলা সিলেট, তারা কিন্তু এই ভূমিটা পবিত্র ভূমি মানছিল, অতার লাগে আইসলা। আর সিলেট আর শ্রী চৈতন্যর জন্ম কিন্তু আমরা সিলেটে হইছে। আর পোষা বই যে হইলা, তারা ডাহা বলে যত পার্লার। আমরা ফরিনটা ন্যাচারাল জিনিস খাই, ন্যাচারাল বিউটি। তারা অঞ্চলের মানুষে ফরমালিন খাইতে তো পার্লারও যাওয়া লাগবো, আমরা কিন্তু ফরমালিন খাইনি, আমরা ন্যাচারাল জিনিস খাই। তারপরে দেন কিটা হইলা, আমরা হইলে ফগা, ঠিক আছে, আমরা হইলো ফগা। ফগার মিন কিটা জানেননি? ফক্স অফ গ্রেট এরিয়া, দ্যাট মিনস ফগা। আমরা চাইলে কিন্তু আসামের লোকে যেতে পারতাম, দেশভাগ গেছি না, খেলে গেছি না, আমরা বাংলাদেশে পালা পাই, কথা লাগে গেছি না। আমার কাছে মনে হয় আজকে যদি আমি হারা দিনও মাতিয়া যাই, সিলেটের কথা হইও শেষ করতে পারতাম না। দিন শেষে খেয়ে সেরা সিলেট সেরা। ধন্যবাদ সবাইকে। আমরা একটি ভিডিও ক্লিপস দেখলাম, তো এখান থেকে সহজে আমরা একটি ভিডিও ক্লিপস দেখলাম, এখান থেকে অনুমান করা যেতে পারে আজকের পাঠটি কি হতে পারে। নিশ্চয়ই ধরতে পেরেছ। বাংলা ভাষার রীতি ও বিভাজন, ডায়ালেক্ট অ্যান্ড ডিভিশন অফ বাংলা ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণী, পরিচ্ছেদ 3। শিক্ষণফল। এ পাঠ শেষে শিক্ষার্থীগণ ভাষার সংজ্ঞা ব্যাখ্যা করতে পারবে। 2, ভাষার শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করতে পারবে। ভাষার রীতি ও বিভাজন বিশ্লেষণ করতে পারবে। নীরব পাঠ। বাংলা ভাষার রীতি ও বিভাজন। ভাষার সংজ্ঞা। মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য কণ্ঠধ্বনি এবং হাত, পা, চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে ইঙ্গিত করে থাকে। কণ্ঠধ্বনির সাহায্যে মানুষ যত বেশি পরিমাণ মনোভাব প্রকাশ করতে পারে, ইঙ্গিতের সাহায্যে ততটা পারে না। আর কণ্ঠধ্বনির সহায়তায় মানুষ মনের সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাবও প্রকাশ করতে সক্ষম হয়। কণ্ঠধ্বনি বলতে মুখগহ্বর, কণ্ঠ, নাক ইত্যাদির সাহায্যে উচ্চারিত বোধগম্য ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে বোঝায়। এই ধ্বনি ভাষার মূল উপাদান। এই ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয়, আবার ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের দ্বারা। গলনালী, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি বাক প্রত্যঙ্গকে এক কথায় বাকযন্ত্র বলে। এখানে একটু আন্ডারলাইন করে নিতে হবে, বাকযন্ত্র কাকে বলে। তাহলে আমাদের বাক প্রত্যঙ্গগুলোর সমষ্টিকেই বাকযন্ত্র বলা হয়। যেমন গলনালী, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক, নাসারন্ধ্র প্রভৃতি সমষ্টিকে, এই বাক প্রত্যঙ্গগুলোকে এক কথায় বাকযন্ত্র বলে। এই বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। সকল মানুষের ভাষাই বাকযন্ত্রের দ্বারা শ্রেষ্ঠ। তবুও একই ধ্বনি বা ধ্বনি সমষ্টির অর্থ বিভিন্ন মানব গোষ্ঠীর ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। এ কারণে বিভিন্ন মানব গোষ্ঠীর জন্য আলাদা আলাদা ভাষার সৃষ্টি হয়েছে।
মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলা হয়। তোমরা এইটুকু মনে রাখতে পারো, মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলা হয়। অর্থাৎ বাকযন্ত্রের দ্বারা শ্রেষ্ঠ অর্থবোধক ধ্বনির সংকেতের সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমই হলো ভাষা। দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে। বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে অবস্থান করে মানুষের আপন মনোভাব প্রকাশের উদ্দেশ্যে বিভিন্ন বস্তু ও ভাবের জন্য বিভিন্ন ধ্বনির সাহায্যে শব্দের সৃষ্টি হয়েছে। সেসব শব্দ মূলত নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক বা সিম্বল মাত্র। এজন্যই আমরা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষার ব্যবহার দেখতে পাই। সে ভাষাও আবার বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উচ্চারিত হয়ে এসেছে। ফলে এ শতকে মানুষ তার দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করে, হাজার বছর আগেকার মানুষের ভাষা ঠিক এমনটি ছিল না। বর্তমানে পৃথিবীতে ৩,৫০০-এর বেশি ভাষা প্রচলিত আছে। তার মধ্যে বাংলা ভাষা একটি ভাষা। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভাষা, মাতৃভাষা। বাংলাদেশের অধিবাসীদের মাতৃভাষা বাংলা। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ জনসাধারণ, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা, আসামের কয়েকটি অঞ্চলের মানুষের মুখের ভাষাও বাংলা। এছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ বিশ্বের অনেক দেশে বাংলা ভাষী জনগণ রয়েছে। বর্তমানে পৃথিবীতে প্রায় ৩০ কোটি লোকের মুখের ভাষা বাংলা। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ নিজ অঞ্চলের ভাষায় কথা বলে। এগুলোকে আঞ্চলিক কথ্য ভাষা বা উপভাষা বলা হয়। ইংরেজিতে যেটিকে ডায়ালেক্ট বলা হয়, উপভাষা। পৃথিবীর সব ভাষায় উপভাষা আছে। এক অঞ্চলের জনগণের মুখের ভাষার সঙ্গে অপর অঞ্চলের জনগণের মুখের ভাষার যথেষ্ট পার্থক্য দেখা যায়। ফলে এমন হয় যে এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের লোকের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে। উদাহরণস্বরূপ বলা যায়, চট্টগ্রাম অঞ্চলের সাধারণের কথ্য ভাষা দিনাজপুরের বা রংপুরের লোকের মুখের খুব সহজবোধ্য নয়। এ ধরনের আঞ্চলিক ভাষাকে বলার ও লেখার ভাষা হিসেবে সর্বজনীন স্বীকৃতি দেওয়া সুবিধাজনক নয়, কারণ তাতে বিভিন্ন আঞ্চলিক ভাষাভাষীদের মধ্যে ভাবের আদান প্রদানে অন্তরায় দেখা দিতে পারে। সে কারণে দেশের শিক্ষিত পণ্ডিত সমাজ একটি আদর্শ ভাষা ব্যবহার করেন। এটিকে আদর্শ কথ্য ভাষা বলা হয়। বাংলা ভাষী শিক্ষিত জনগণ ও আদর্শ ভাষাতেই পারস্পরিক আলাপ আলোচনা ও ভাবের আদান প্রদান করে থাকেন। বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্য রীতির সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত এই ভাষাই আদর্শ চলিত ভাষা। বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি প্রভৃতি ভাষার মৌখিক বা কথ্য এবং লেখ্য বা লৈখিক এই দুটো রূপ দেখা যায়। বাংলা ভাষার মৌখিক রূপের আবার রয়েছে একাধিক রীতি। একটি চলিত কথ্য রীতি, অপরটি আঞ্চলিক কথ্য রীতি। বাংলা ভাষার লৈখিক বা লেখ্য রূপেরও রয়েছে দুটি রূপ, একটি চলিত রীতি, অপরটি সাধু রীতি। অধিকাংশ ভাষায় অন্তত দুটি রীতি থাকে, কথ্য ভাষা রীতি, লেখ্য ভাষা রীতি। বাংলা ভাষায় এসব রীতির একাধিক বিভাজন রয়েছে, আমরা সেটি দেখিয়েছি। সাধু এবং চলিত ভাষার পার্থক্য। সাধুরীতি বাংলা লেখ্য সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী। এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। চলিত রীতি পরিবর্তনশীল। ১০০ বছর আগে যে চলিত রীতি সে যুগের শিষ্ট
ও ভদ্রজনের কথিত ভাষা বা মুখের বুলি হিসেবে প্রচলিত ছিল, কালের প্রবাহে বর্তমানে তা অনেকটা পরিবর্তিত রূপ লাভ করেছে। এ রীতি তদ্ভব শব্দবহুল, চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য এবং বক্তৃতা, আলাপ আলোচনা ও নাট্য সংলাপের জন্য বেশি উপযোগী। সাধুরীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। বহু বিশেষ্য ও বিশেষণের ক্ষেত্রেও এমনটি ঘটে। আঞ্চলিক কথ্যরীতি। সব ভাষারই আঞ্চলিক রূপের বৈচিত্র্যতা থাকে, বাংলা ভাষারও তারা আছে। বিভিন্ন অঞ্চলে কথিত রীতির বিভিন্নতা লক্ষিত হয়, আবার কোথাও কোথাও কারো কারো উচ্চারণের বিভিন্ন অঞ্চলের ভাষার মিশ্রণও লক্ষ্য করা যায়। আমরা এখানে সাধু এবং চলিত রীতির দুটি উদাহরণ দেখতে পাচ্ছি। পরদিন প্রাতে হেডমাস্টার সাহেবের প্রস্তুত লিস্ট অনুসারে যে তিনজন শিক্ষক সাহেবের সহিত সাক্ষাৎ করিবার অনুমতি পাইয়াছিলেন, তাহারা ৮টার পূর্বেই ডাক বাংলায় উপস্থিত হইলেন। একটু পরে আবদুল্লাহ আসিয়া হাজির হইল। তাহাকে দেখিয়া একজন শিক্ষক জিজ্ঞাসা করিলেন, আপনি যে? আপনার নাম তো হেডমাস্টার লিস্টে দেন নাই। এই লেখাটি সংগ্রহ করা হয়েছে কাজী ইমদাদুল হক মিলনের লেখা থেকে। খ. চলিত রীতি। পুল পেরিয়ে সামনে একটা বাঁশ বাগান পড়ল, তারই মধ্য দিয়ে রাস্তা। মসমস করে শুকনো বাঁশ পাতার রাশ ও বাঁশের খোসা জুতোর নিচে ভেঙে যেতে লাগলো। পাশে একটা ফাঁকা জায়গায় বুনো গাছপালা, লতা ঝোপের ঘন সমাবেশ। সমস্ত ঝোপটার মাথা জুড়ে সাদা সাদা তুলোর মতো রাধালতার ফুল ফুটে রয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে এটি সংগ্রহ করা হয়েছে। সরব পাঠ। বাংলা ভাষার রীতি ও বিভাগ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিন থেকে দেখে নিতে পারছো, সাথে বই থাকলে সেখান থেকে দেখতে পারো। বাক প্রত্যঙ্গগুলোর সমন্বয়কে বাকযন্ত্র বলে, আর এই বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমই হলো ভাষা। দেশকাল পরিবেশ ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে। বর্তমানে প্রায় ৩,৫০০-এর মতো ভাষা প্রচলিত আছে সারা পৃথিবীতে। আর ভাষাভাষী জনগোষ্ঠীর দিক থেকে আমাদের মাতৃভাষা বাংলা পৃথিবীর ৪র্থ বৃহৎ ভাষা। কথ্যরীতি, আঞ্চলিক কথ্যরীতি, আদর্শ কথ্যরীতি, লেখ্য ভাষারীতি, কাব্যরীতি। বাংলা কাব্যরীতি দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে পদ্য কাব্যরীতি এবং গদ্য কাব্যরীতি। সাধু ভাষারীতি ও চলিত ভাষারীতির পার্থক্য। আঞ্চলিক কথ্যরীতি। পাঠ বিশ্লেষণ। কথ্য ভাষারীতি। কথ্য ভাষারীতি ভাষার মূল রূপ। কথ্য ভাষারীতির এটি তোমাদের বইতে দাগিয়ে নিতে হবে। কথ্য ভাষারীতি ভাষার মূল রূপ। কথ্য ভাষারীতির ওপরে ভিত্তি করে লেখ্য ভাষারীতির রূপ তৈরি হয়। স্থান ও কালভেদে ভাষার যে পরিবর্তন ঘটে তা মূলত কথ্য ভাষারীতির পরিবর্তন। তাই কথ্য ভাষারীতির পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা ও উপভাষার জন্ম হয়। মনে রাখতে হবে, কথ্য ভাষারীতির পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা ও উপভাষার জন্ম হয়। আঞ্চলিক কথ্যরীতি। কথ্য
রীতির আঞ্চলিক ভেদ সহজে বোঝা যায়। এই আঞ্চলিক ভেদ সাধারণত অঞ্চলের নামে পরিচিতি পায়, যেমন নোয়াখালীর ভাষা, চাঁপাই নবাবগঞ্জের ভাষা কিংবা সুন্দরবন অঞ্চলের ভাষা। ভাষার এই আঞ্চলিকতা উপভাষা নামে আখ্যায়িত হয়ে থাকে, ইংরেজিতে যেটিকে ডায়ালেক্ট বলে। বাঙালি বা বাংলাদেশের মধ্যে ও দক্ষিণ অঞ্চল, পূর্বী বা বাংলাদেশের পূর্ব অঞ্চল, ত্রিপুরা এবং আসামের বরাক অঞ্চল, বরেন্দ্রী বা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল, কামরূপী বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চল, রাঢ়ী পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডী পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল এবং ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল প্রভৃতি কয়েকটি উপভাষার নাম। তাহলে এখানে কয়েকটি উপভাষার নাম পেলাম। এক হচ্ছে বাঙালি, পূর্বী, বরেন্দ্রী, কামরূপী, রাঢ়ী, ঝাড়খণ্ডী। আদর্শ কথ্য রীতি। আদর্শ কথ্য রীতি হলো বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় নানা ধরনের অডিও ভিডিওর মাধ্যমে প্রচলিত বক্তব্য, আলোচনা, নাটক ও সঙ্গীতে এই রীতির প্রয়োগ দেখা যায়। এই রীতি প্রচলিত লেখ্য রীতির ভিত্তি, তবে বক্তার সামাজিক অবস্থান, জীবিকা, শিক্ষা ও সংস্কৃতি ভেদে আদর্শ কথ্য রীতিতে কম বেশি তফাৎ থাকে, পার্থক্য থাকে। লেখ্য ভাষা রীতি। লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম চর্যাপদ। এই চর্যাপদকে চর্যাচর্য বিনিশ্চয় বলা হয়। এটি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে 1907 সালে আবিষ্কার করেন। প্রায় 1000 বছর আগে লেখ্য বাংলা ভাষার এটি রচিত কাব্যরীতিতে। মূলত এটি বৌদ্ধ ধর্মের সাধন সঙ্গীত। ব্যবহারিক প্রয়োজনে ক্রমে লেখ্য গদ্য রীতির প্রয়োজন হয়। 19 শতকের সূচনায় এই গদ্য রীতি সাধু রীতির জন্ম দেয়। 20 শতকের সূচনায় সাধু রীতির পাশাপাশি চলিত রীতি জনপ্রিয় হয়ে ওঠে। 21 শতকের সূচনায় চলিত রীতির একটি আদর্শ রূপ প্রচলিত রীতি হিসাবে গৃহীত হয়েছে। এই প্রমিত রীতি লেখ্য ভাষা বাংলা ভাষার সর্বজন গ্রাহ্য লিখিত রূপ। কাব্যরীতি। বাংলা কাব্যরীতি দুই ভাগে বিভক্ত: পদ্য কাব্যরীতি ও গদ্য কাব্যরীতি। পদ্য কাব্যরীতিতে ছন্দ এবং মিল থাকে, ফলে তা ভাষার সাধারণ বাক্য গঠন থেকে আলাদা হয়। পদ্য কাব্যরীতি বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি। বাংলা সাহিত্যের বহু অমর কাব্য এই রীতিতে রচিত হয়েছে। পদ্য কাব্যরীতির পাশাপাশি বাংলা ভাষায় গদ্য কাব্যরীতি রয়েছে। গঠন বিবেচনায় গদ্য কাব্যরীতির বাক্য সাধারণ বাক্যের চেয়ে আলাদা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, বাংলা ভাষার ভাগগুলো আমরা একটু দেখে নেব। কথ্য ভাষারীতি, লেখ্য ভাষারীতি। কথ্য ভাষারীতি দুই ভাগে বিভক্ত: আঞ্চলিক কথ্য রীতি, আদর্শ কথ্য রীতি। লেখ্য ভাষারীতি তিন ভাগে বিভক্ত: কাব্যরীতি, সাধুরীতি, প্রমিত রীতি। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা কিছু বহু নির্বাচনীমূলক প্রশ্ন দেখব। পৃথিবীতে কত ভাষা প্রচলিত আছে? ক 3000, 2000, 1000, ঘ 3500, 3500। এভাবে প্রত্যেকটি প্রশ্ন এবং উত্তর দাগানো আছে, তোমরা লিখে নাও। থেকে 15 পর্যন্ত
16 থেকে 20 অর্থাৎ এই স্লাইডে 11 থেকে 20 পর্যন্ত লিখে নাও। একুশ থেকে 30 পর্যন্ত তোমাদের যে বোর্ডের বই বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি এবং সহায়ক বই দুটি অনুযায়ী আমি প্রশ্ন এবং উত্তরগুলো তৈরি করেছি। একত্রিশ থেকে 40 শ্রেণীর কাজ, একক কাজ। শিক্ষার্থী বন্ধুরা, উদাহরণ সহ চলিত রীতির সংজ্ঞা CW খাতায় লিখো। মূল্যায়ন, প্রশ্ন দেখে উত্তর বলো। ভাষা কি? পৃথিবীতে কত হাজার ভাষা প্রচলিত আছে? বাংলা ভাষার রীতি কাকে বলে? বাংলা ভাষার বিভাজন কাকে বলে? সাধু চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে ঘটে? বাড়ির কাজ, প্রমিত রীতি কাকে বলে তা ব্যাখ্যা করো। HW খাতায় লিখে নাম। এসো মাতৃভাষাকে ভালোবাসি, সঠিক শব্দে কথা। ধন্যবাদ। পরবর্তী ক্লাসে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।